সব জল্পনা কল্পনার অবসান। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব সহ দলের সব পদ থেকে পদত্যাগ, উচ্ছ্বসিত ঠাকুরগাঁওবাসী। বিদ্যুৎ বিভ্রাটে বন্ধ কারখানার উৎপাদন, জমিতে সেচ দিতে না পেরে কৃষকের মাথায় হাত। গ্যাস সংকটের বিপাকে পরিবহন শ্রমিকরা, বাসা বাড়িতেও জ্বলছে না চুলা। রংপুরে গ্যারেজ থেকে মালিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, অর্থ লুট করতেই পরিকল্পিত হত্যা, অভিযোগ স্বজনদের। সিলেটে ট্রিপল মার্ডারে ব্যবহৃত ছুরি উদ্ধার, হয়নি কোনো মামলা। এবং চট্টগ্রামের অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে 4,38,00,000 টাকা উধাও, লালদিঘি শাখার ক্যাশ ইনচার্জ সহ 2 জন গ্রেফতার। 3 কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার, 1 জনকে বদলি। বাংলা সময় সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব ও সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। সচিবালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্য সহ নীতি নির্ধারণী বিষয় সভা শেষে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে নির্বাচন কমিশনে মির্জা ফখরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র জমা দেয় বিএনপির প্রতিনিধি দল। এ সময় বিএনপির নেতারা জানান মির্জা ফখরুলকেই রাষ্ট্রপতি হিসেবে পেতে যাচ্ছে বাংলাদেশ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা হলো রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থীর নাম। দেশের 23তম রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশনে দলীয় প্রার্থীর মনোনয়ন জমার শেষ দিনে প্রার্থী চূড়ান্ত করতে সচিবালয়ে বিশেষ বৈঠক ডাকেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির সদস্য সহ নীতি নির্ধারণী এই সভায় রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পালন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়। দলের রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আমরা ঘোষণা করলাম। এখানে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, চিফ হুইপ এবং সকল হুইপ এবং দলের সকল যুগ্ম মহাসচিববৃন্দ উপস্থিত ছিলেন। সাংবিধানিক কি প্রক্রিয়াগুলো আছে সেগুলো পর্যালোচনা করে আপনাদেরকে পরবর্তীতে জানাবো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব ও সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানান রিজভী। মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য এই দুইটা থেকে ইতিমধ্যেই তিনি পদত্যাগ করেছেন এবং দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি পদে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র জমা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ইসিতে এ সময় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং সংসদে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রাষ্ট্রপতি নির্বাচন কোনো নিয়ম রক্ষার আয়োজন নয় বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর। আর চিফ হুইপ জানান গণতন্ত্রের সৌন্দর্যের জন্য রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছে বিরোধী দল। এটা কোনো মতেই নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিইউ সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে। 11 দলীয় জোট থেকে আরেকজন সদস্য হয়েছেন কর্নেল অলি আহমদ সাহেব, তারাও মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন। আমরা সেদিন ভোট করব। এটা গণতন্ত্রের বিউটি হলো আমরা কন্টেস্ট করেছি, নির্বাচিত হয়েছি, নির্বাচন করেছি। রাষ্ট্রপতি বেছে নিতে আগামী 20 আগস্ট জাতীয় সংসদে ভোট দেবেন সংসদ সদস্যরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এবার বঙ্গভবনের বাসিন্দা হতে যাচ্ছেন ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ দলের জ্যেষ্ঠ নেতারা তার উপরে রাখলেন আস্থা। জাতীয়তাবাদী আদর্শের অদম্য সৈনিক ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে মির্জা ফখরুলের সুনাম কয়েক দশক ধরে। বর্ষিয়ানি নেতার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের আদ্যপান্ত তুলে ধরেছেন সহকর্মী আহমেদ সালেহীন। এই আন্দোলনের তরঙ্গের মধ্যে দিয়ে আওয়ামী লীগ ভেসে যাবে। আমার অফিসকে আপনি নিষিদ্ধ করেছেন। অফিস এই মুহূর্তে হচ্ছে ক্রাইম সিন। আমি এখানে বিং দ্য সেক্রেটারি জেনারেল অফ দি পার্টি, আমি এখন এখানে অ্যালাউড কিনা। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতোই প্রতিবার জেগে উঠেছে। সংগ্রাম, লড়াই আর অধিকারের প্রশ্নে অনড় অবস্থান কখনো বিচলিত করেছে, কখনো বন্দি দশা, আবার কখনো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে দাঁড় করিয়েছে। তবুও থামেনি পথ চলা, পিছু হটেননি গণতন্ত্র আর জনতার অধিকারের আদায়ে। দীর্ঘ 4 দশকের বেশি সময় যে রাজনীতিক দেশের প্রশ্নে নিজেকে আপোষহীনভাবে উজাড় করেছেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উত্তর জনপদে ঠাকুরগাঁওয়ের মির্জা পরিবারের সন্তান ফখরুল ইসলাম শিক্ষকতা ছেড়ে বেছে নেন রাজনীতির বন্ধুর পথ। নিজেকে সঁপে দেন মানুষের ভাগ্য উন্নয়নে। ৮০-র দশকে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরও স্বৈরাচার বিরোধী আন্দোলনে অদম্য প্রতিবাদী ফখরুল ৯০-এ বেগম খালেদা জিয়ার হাত ধরে যোগ দেন বিএনপিতে। এরপর মূলধারার রাজনীতি তাকে নিয়ে গেছে গ্রাম ছাড়িয়ে জাতীয় রাজনীতির মঞ্চে। ৫ বারের সংসদ সদস্য সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম রাজনীতির সবচেয়ে কঠিন সময়ে হাল ধরেছিলেন বিএনপির। ২০১১ সালে বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মারা গেলে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বভার কাঁধে তুলে নেন তিনি। ২০১৬ সালে ভারমুক্ত হয়ে দায়িত্ব নেন পূর্ণ মহাসচিব হিসেবে। এর মাঝেই ফ্যাসিস্ট সরকারের একদলীয় শাসন আর একতরফা নির্বাচন রাজনীতির কঠিন সমীকরণে দাঁড় করায় বিএনপিকে। কারা অন্তরীণ বেগম জিয়া ও তারেক রহমানের নির্বাসনকালেও দলকে সাংগঠনিকভাবে আগলে রেখেছিলেন সর্বজন স্বীকৃত এই রাজনীতিক। নিজেও ১১ বার কারাবরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন অসংখ্যবার। তবুও জনতার ভালোবাসা ও রাজনীতিকদের শ্রদ্ধার পাত্র হয়ে বারবার যিনি ফিরে আসেন নেতৃত্বের পাদপ্রদীপে। দীর্ঘদিন নানা রোগে ভুগতে থাকা বেগম খালেদা জিয়ার কারাবন্দী অবস্থা থেকে শেষ বিদায় পর্যন্ত দলীয় আনুগত্য মেনেই কাজ করে গেছেন মির্জা ফখরুল। দেশ ও দলের সংকটময় মুহূর্তে বুক চেতিয়ে সামনে থেকে প্রতিরোধ গড়েছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারে। গণতন্ত্র আর মানুষের অধিকার আদায়ের স্বপ্নে বিভোর এই রাজনীতিবিদ স্বৈরাচার শাসনামলে শত নির্যাতনেও তৃণমূল থেকে সিনিয়র নেতাদের উদ্বুদ্ধ করে গেছেন গণতন্ত্র পুনরুদ্ধারে। বার্তাই দিয়েছেন লড়াইয়ে। পরিষ্কার করে বলতে চাই, আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল। ২৪-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনে কৌশলী পদক্ষেপ আর সাংবিধানিক সংকট থেকে দেশ রক্ষায় অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা রেখেছিলেন সর্বজন গৃহীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৬-এর ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিএনপি সরকার গঠন করলে এলজিআরডি মন্ত্রী হন তিনি। রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হতে যাচ্ছেন বর্ষিয়ানী রাজনীতিক। প্রজ্ঞা অভিজ্ঞতায় হৃদ্র এই গুণীজন এবার দেশের অভিভাবক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। খুব শিগগিরই বঙ্গভবনের ২৩তম বাসিন্দা হয়ে দেশকে নেতৃত্ব গুণে সমৃদ্ধ করার নতুন যাত্রায় সামিল হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে মির্জা ফখরুলকে বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়ন দেওয়ার খবরে আনন্দে ভাসছে ঠাকুরগাঁওবাসী। সে খবর জানাতে জেলা শহর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। আমরা যাচ্ছি বকুলের কাছে। বকুল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠাকুরগাঁও জেলা শহরের সত্যপুর ব্রিজ এলাকায়। ঠাকুরগাঁয়ের কৃতি সন্তান বিএনপির মহাসচিব যিনি ছিলেন অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারই কিন্তু এই ঠাকুরগাঁও জেলা। এবং এই জেলায় যখন এই বিএনপির পক্ষ থেকে বিএনপির সাবেক মহাসচিব অর্থাৎ ফখরুল ইসলাম আলমগীরকে যখন মনোনীত করা হয় দলের পক্ষ থেকে, তারপর থেকেই আমরা দেখেছি যে ঠাকুরগাঁও পুরো জেলায় যে মিষ্টি বিতরণ করছে বিভিন্নভাবে উচ্ছ্বসিত নেতাকর্মীরা, সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি। এরই মধ্যে আমরা এসেছিলাম হচ্ছে মানুষকে মিষ্টি খাইয়েছেন এবং মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কাজ করছে। এবং তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন নেতাকর্মীদের পক্ষ থেকে, তারা বলছেন যে এরকম একটি খবর, এটি ভাববার একটি বিষয় ছিল যে সত্যিকার অর্থে ঠাকুরগাঁয়ের মানুষ এবং ঠাকুরগাঁয়ের যারা নেতাকর্মীরা আছে বিএনপির, তারা কিন্তু চরম উচ্ছ্বসিত। কারণ এটি হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, কারণ সর্বোচ্চ স্থানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু বসতে যাচ্ছেন, এমন খবরেই কিন্তু উচ্ছ্বসিত। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে দলের পক্ষ থেকে যেহেতু একজনকেই মনোনীত করা হয়েছে, এখানে নিশ্চিত হয়ে বলাই যায় তিনি আগামী দিনের রাষ্ট্রপতি এবং দেশ এবং এবং ঠাকুরগাঁয়ের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ানো এই রাজনৈতিক নেতা অর্থাৎ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এত বয়সে এসেও গেল নির্বাচনে আমরা দেখেছি যে বিভিন্ন ইউনিয়ন এবং বিভিন্ন প্রান্তে তিনি কিন্তু ছুটে বেরিয়েছেন এবং নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এই যে মানুষের মধ্যে তার মধ্যে যে কাজের যে একটি বিষয় রয়েছে, সেটি কিন্তু একেবারেই ভিন্ন। আর সে কারণেই এই ঠাকুরগাঁয়ের মানুষ সহ যারা বিএনপির নেতাকর্মীরা আছে, তারা কিন্তু উচ্ছ্বসিত এবং তারা সবাইকে মিষ্টি মুখ করাচ্ছেন, এটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে থাকা সবশেষ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপি থেকে রাষ্ট্রপতি পদে মনোনীত দেওয়ায় ঠাকুরগাঁওয়ে উচ্ছ্বসিত সেখানকার নেতাকর্মীরা। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। অন্য প্রসঙ্গ, বিদ্যুৎ বিভ্রাটে বন্ধ কারখানার উৎপাদন, আর বেকার বসে আছে শ্রমিকরা। জমিতে সেচ দিতে না পেরে কৃষকদের মাথায় হাত। অন্যদিকে গ্যাস সংকটে বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিকরা। এমনকি বাসা বাড়িতেও চলছে না চুলা। দ্রুত সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা। বিদ্যুতের অভাবে বন্ধ কারখানার কাজ, বেকার বসে আছেন শ্রমিকরা। জমিতে সেচ দিতে না পেরে কৃষকের মাথায় হাত। অপরদিকে গ্যাসের সংকটে সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। দেশের বিভিন্ন স্থানে এমন চিত্র এখন নিত্যদিনের। জামালপুরে গ্যাস সংকটে বাড়ছে হাহাকার। ফিলিং স্টেশনগুলোতে মিলছে না গ্যাস। সিএনজি চালিত অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি। রোজগারে বের হয়েও গ্যাস সংকটে নির্বিকার পরিবহন শ্রমিকরা। তাদের অভিযোগ, বাধ্য হয়ে সড়ক অবরোধে নেমেছেন তারা। ওদের ইচ্ছা মতো ওরা যখন যেভাবে মন চায় আমাদেরকে সাপ্লাই দেয়, আর এই সাপ্লাইয়ের কারণে আমরা 5 ঘন্টা 6 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকি। আর একজন আইসে 50 টাকা 100 টাকা গুঞ্জা দিয়ে গ্যাস নিয়ে চলে যায়। আমরা সঠিক মতো কোনো গ্যাস পাই না, না পাওয়ার কারণে কয়েকদিন ধরে চুলায় আগুন বন্ধ চলে না। আমাদের সংসার কিভাবে চলবো, এক টিপ মারতে দিন জায়গা। বাণিজ্য শহর চট্টগ্রাম নগরীতে তীব্র হচ্ছে গ্যাস সংকট, যার মাসুল গুনতে হচ্ছে সাধারণ পরিবহন চালক, কলকারখানার মালিক সহ শ্রমিকদের। পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ লাইন। দূর দূরান্তের গন্তব্যে সীমিত হয়েছে যান চলাচল। কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডের তথ্য মতে চট্টগ্রামে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 35 কোটি ঘনফুট। এর বিপরীতে সরবরাহ নেমেছে প্রায় অর্ধেকে। এমন পরিস্থিতিতে পরিবহন শ্রমিকদের সংসারে বাড়ছে অভাব অনটন। রাত 12টা বাজে সিরিয়াল দিছি, 7-8 ঘন্টা সিরিয়াল টানি পাম্পের মুখে আইছি। 3-4টা গাড়ি থাকা কালিমে গ্যাস পাম্প বন্ধ করে দিছে। এখন আমরা খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে এখন এখানে নির্বাচন কাটাইতেছি। না খাই না দেয় ড্রাইভার মানে রাস্তা বুঝতেছে। মেহেরপুরে লোডশেডিং এ লোকসানে পড়তে হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। বিপাকে পড়েছেন দিনমজুররাও। কারখানা বন্ধ হওয়ায় অলস বসে আছেন শ্রমিকরা। স্থানীয়রা বলছেন গেল এক সপ্তাহে দৈনিক 10 থেকে 12 ঘন্টা থাকে না বিদ্যুৎ। পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য মতে জেলায় মোট চাহিদা 72 মেগাওয়াট, যেখানে মিলছে মাত্র 48%। গাড়ি নিয়ে যে বসি, সকাল থেকে চার্জ শেষ, এখন গাড়ি আর চালাতে পারছে না। 24 ঘন্টার ভেতরে মানে সর্বমোট মনে হয় 4 ঘন্টা থাকে কারেন্ট। রাত্রে 5 মিনিট আসে, দেখা যাচ্ছে চলে গেল, মানে দেখা যাচ্ছে আর খোঁজই নেই সারা রাতের মধ্যে। একটা জমিতে পানি দেওয়ার পরে অর্ধেক জমিতে হচ্ছে, অর্ধেক জমি হচ্ছে না। আবার 15-1 ঘন্টা পর আসছে, সে পানি শুকিয়ে যাচ্ছে। এইভাবে বিদ্যুৎ না থাকলে পরে আবাদ হবে। আবার রাত্রে একটু ঘুমাতে পারছেনি, লেখাপড়া হচ্ছে না ছেলেপিলির। সারা বাংলাদেশেই এই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে। মেহেরপুরে আমার গতকালকে 10 তারিখ এবং 11 তারিখ আমার সর্বোচ্চ চাহিদা ছিল 9 মেগাওয়াট। এই 9 মেগাওয়াটের মধ্যে আমরা পাইছি 6 মেগাওয়াট। মুন্সিগঞ্জে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। দিন ও রাতে সমান তালে চলছে লোডশেডিং। বেশিরভাগ সময় থাকে না বিদ্যুৎ। একই চিত্র নেত্রকোনায়ও। বিদ্যুৎ সংকটে জেলা জুড়ে হাহাকার। ওমর ফারুক, সময় সংবাদ। রংপুরে রিকশার গ্যারেজ থেকে মালিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর গ্যারেজের শাটার নামিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গ্যারেজের ভেতরে একটি লকারও ভাঙাচোরা অবস্থায় পাওয়া গেছে। এ নিয়ে পরিবারের অভিযোগ, গ্যারেজে থাকা অর্থ লুট করতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ নিয়ে পুলিশ বলছে হত্যার প্রকৃত কারণ জানাসহ দোষীদের শনাক্তে তদন্ত চলছে। শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে রংপুর নগরীর আনসারির মোড় এলাকার এই গ্যারেজ থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখেন স্থানীয়রা। পরে সন্দেহ হলে তালা ভেঙে ভিতরে ঢুকতেই পাওয়া যায় গ্যারেজ মালিক আব্দুর রহমানের রক্তাক্ত মরদেহ। স্বজনদের অভিযোগ, গ্যারেজে থাকা অর্থ লুট করতেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আব্দুর রহমানকে। হত্যার পর বিষয়টি আড়াল করতেই গ্যারেজের শাটার নামিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়া হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। দেখি তালা মারা কিন্তু ওই ইয়া দিয়া ব্লাড দেখা যাইতেছে,
ওই যে আপনার সাইডগুলো দিয়ে ফোটা ফোটা দেখা যাচ্ছে, পরে আস্তে আস্তে মনে করেন লোক টোক আসে ওটা তারপর ভাঙলো। ফালা রাখছে ওইখানে মারধর করিয়া। তো কে যে করছে এই কাহিনীটা আপনাদের কাছে একটা অনুরোধ, এটা যেন একটা কঠোর শাস্তি পাওয়া হয়, তাই সে যেন কঠোরতম শাস্তি পায়। আজকে যে সকালে আসে দেখি সব কিছু ভাঙ্গি চুরি সব নিয়ে গেছে, টাকা পাইছে, সোনা গানা আসলো উলেন সব নিয়ে গেছে। দাবি হচ্ছে আমাদের খুনিদের বের করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ক্রাইম সিনের সদস্যরা। মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন তারা। পুলিশ বলছে হত্যার কারণ এবং জড়িতদের শনাক্তে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের সিআইডি ক্রাইম সিন টিম আসছে, আমরা সবাই তদন্ত করার চেষ্টা করতেছি, আশেপাশে সিসি ফুটেজ কালেক্ট করার চেষ্টা করতেছি, কারা কিভাবে হত্যাকাণ্ড সংঘটিত করেছে আমরা সর্বোচ্চ চেষ্টা করে এটা উদ্ঘাটিত করবো ইনশাল্লাহ। 2 বছর আগে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর থেকেই নিজের গ্যারেজেই থাকতেন ষাটোর্ধ্ব আব্দুর রহমান। তার 4 ছেলে ও 1 মেয়ে রয়েছে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। সিলেটের রায়নগরে ট্রিপল মার্ডারে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। সকালে ঘটনাস্থলে পাশের একটি ঝোপ থেকে অভিযুক্তের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আলামত উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের বিচার দাবিতে নগরীতে মানববন্ধন করেছে এলাকাবাসী, তবে এখনও কোনো মামলা হয়নি। নৌশাদ আহমেদের ছবিতে উপবণিকের রিপোর্ট। বুধবার সকালে সিলেট নগরীর রায়নগর আবাসিক এলাকার মিতালি 111 নম্বর বাসা থেকে উদ্ধার করা হয় 3 জনের মরদেহ। হত্যাকাণ্ডের পর রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। ওই দিন বিকেলে রায়নগর রাজবাড়ী এলাকার একটি বাসা থেকে বাবুল মিয়া নামে এক যুবককে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। পরে বাবুলের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বাসার পাশের একটি ঝোপ থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ছুরি। আসামি বলছে যে আমি একটা ব্যাগে করে নিয়ে আসছি, নিয়ে আসার পরে ব্যাগ সহ আমি ফিকে দিয়ে ফেলে দিছি। ফেলে দেওয়ার পরে ওখানে ব্যাগটা ছিল পাশে, তার পাশে ইটা ছিল, চাকুটা পড়েছিল। লেবার নিয়ে এসে আমরা পুলিশ সহ এলাকার মানুষের উপস্থিতিতে আমরা সেখানে খোঁজাখুঁজি করে হত্যা যে ছুরিটি দিয়ে সংগঠিত করা হয়েছে সেটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। পুলিশ বলছে ওই বাসার গৃহ পরিচারিকা তাহমিনার সঙ্গে বাবুলের প্রেমের সম্পর্ক ছিল। বুধবার তাহমিনার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত করে বাবুল। তাকে বাঁচাতে এগিয়ে এলে কুপিয়ে হত্যা করা হয় বাসার মালিক মোহাম্মদ আব্দুস সাত্তার ও তার স্ত্রী সুরাইয়া বেগমকে। পরে বারান্দা দিয়ে পালিয়ে যায় বাবুল। এদিকে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মুরব্বী তো আর নাই, আত্মাটা শান্তি পাবে, আমরা চাই বিচারটা সুস্থভাবে হোক। এই ঘটনা যেন আর বিতালির ভিতরে আর ঘটনা না ঘটে। এটার পিছনে কি কারণ, কে আছে বা কারা আছেন, এটা একটু তদন্ত করে বের করা হোক। আমাদের প্রত্যাশা হচ্ছে এরকম ঘটনা যাতে আর কারো না ঘটে, কারো মা বাবার সাথে না ঘটে। দ্রুত বিচারের আওতায় তার শাস্তি চাই। উদ্ধার করা ছুরিসহ অন্যান্য আলামত পরীক্ষা করছে পুলিশ। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। চট্টগ্রামের অগ্রণী ব্যাংকের লালদিঘি শাখার ক্যাশ ভোল্ট থেকে 4 কোটি 38 লাখ টাকা উধাও। মামলার পর ক্যাশ ইনচার্জ সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। টাকা সরানোর বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা। এছাড়া 3 ব্যাংক কর্মকর্তাকে সাবেক বহিষ্কার, 1 জনকে বদলি করা হয়েছে। ভল্ট থেকে 4 কোটি 38 লাখ টাকা উধাও। এ ঘটনায় তোলপাড় চট্টগ্রাম জুড়ে। উদ্বেগ উৎকণ্ঠা লালদিঘির অগ্রণী ব্যাংক শাখার কর্মকর্তা ও গ্রাহকদের মাঝে। ঘটনার পর ব্যাংক ছেড়ে চলে যান ঊর্ধ্বতন কর্মকর্তারা। গত 9 আগস্ট নিয়মিত ব্যাংকিং কার্যক্রম ও ভল্টে সংরক্ষিত নগদ অর্থের হিসাব মেলানোর সময় ধরা পড়ে টাকার গরমিল। পরে রেকর্ডপত্র ও নথি যাচাই করে 4 কোটি 38 লাখ টাকা ঘাটতি পাওয়া যায়। পরে ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মোহাম্মদ কামরুল হোসেন ও মোহাম্মদ জাফরুল্লাহ তানভীর নামে আরেকজনকে গ্রেফতার করে পুলিশ। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাদের। ব্যাংকের টাকা উদয় হয়ে যাওয়ার কোনো সুযোগ এখানে নাই। ব্যাংক হচ্ছে একটা বড় প্রতিষ্ঠান, মানুষের লাস্ট রিসোর্ট, সর্বশেষ আশ্রয়স্থল। যে চুরি করছে এবং যার কাছে টাকা রাখছে উভয়কেই গ্রেপ্তার করা হয়েছে, তাহলে এটা ইনস্ট্যান্ট রিকভারি করবে। মানুষের বিশ্বাস উঠে যাবে, টাকা ব্যাংকে জমাও রাখবে না মানুষের। ভিকটিম তাদেরকে অফিসার এটা করছে, ঘটনা করছে, তাকে আইনের আওতায় নেওয়া হয়েছে এবং তাকে অ্যারেস্ট করে কোর্টে সোপর্দ করা হয়েছে। হ্যাঁ, এবং আমাদের অডিট চলতেছে এবং এই বিষয়ে পুলিশ বলছে নানা কৌশলে কামরুল আর তানভীর মিলে নানা সময়ে হাতিয়ে নেয় এই টাকা। মামলাটি তদন্তাধীন। সরানোর প্রক্রিয়াটা এক একজনের বক্তব্য একরকম, তবে আমরা এটা তদন্ত চলছে, তদন্তাধীন জিনিস। আমরা তদন্ত করে তারপর আমরা আমাদের পুলিশ রিপোর্টে এটা সুন্দরভাবে উপস্থাপন করব। প্রাথমিকভাবে বলছে তারা যে এইখান থেকে সে এই টাকা এই
1000 নোটের ভিতরে 100 টাকা নোট এগুলো নিয়ে কমায় এগুলো রাখছি। এ ঘটনায় 3 ব্যাংক কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার ও একজনকে বদলি করা হয়েছে। কক্সবাজারের চকরিয়ায় লেগুনা ও এসি বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 4 জনের, আহত হয়েছেন আরও 5 জন। দুর্ঘটনায় লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায় ছাদ। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে বেপরোয়া গতির যান চলাচলই প্রায় ডেকে আনছে এমন দুর্ঘটনা। সকালে ব্যস্ত সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থেকে যাত্রী নিয়ে চকরিয়ার দিকে যাচ্ছিল নম্বরবিহীন একটি লেগুনা। খুঁটাকালী নয়াপাড়া এলাকার বায়তুল মামুর জামে মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাল সবুজ পরিবহনের একটি এসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তে বদলে যায় দৃশ্যপট। সংঘর্ষের তীব্রতায় লেগুনার ছাদ ছিটকে পড়ে, দুমড়ে মূর্ছে যায় পুরো গাড়ি। ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন গাড়ির ধ্বংসস্তূপে। স্থানীয়রা ছুটে এসে শুরু করেন উদ্ধার কাজ। আহত 9 জনকে দ্রুত পাঠানো হয় কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 4 জনের মৃত্যু হয়। আমরা 3 জন মৃত ব্যক্তি পেয়েছি, তাদেরকে আমরা মর্গে হস্তান্তর করা হয়েছে। তারপরে হচ্ছে একজন রোগী, ওনাকে আমরা ভর্তি দেওয়া হয়েছে আমাদের সার্জারি ওয়ার্ডে। সদর হাসপাতালের মর্গের সামনে হতাহত স্বজনদের আহাজারি। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা এড়াতে দ্রুত 4 বা 6 লেনে উন্নীত করা হয় দাবি তাদের। খুঁটাকালী একটা রেস্টুরেন্টে চাকরি করে, সেই রেস্টুরেন্টে যাওয়ার পথেই খুঁটাকালী নতুন পাড়া নামে এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যায়। সরকার দাবি করতেছে যে আমাদের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি 6 লেনে হওয়ার দরকার। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মাগুরায় আলম সাধু উল্টে চালক নিহত হয়েছেন। পুলিশ জানায়, ঝিনাইদহ সদর থেকে রাতে মাগুরায় সবজি নিয়ে বাড়ি ফিরছিল ওই চালক। পথে ঝিনাইদহ মাগুরা মহাসড়কের বাসতলা এলাকায় আলম সাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় নেত্রকোনায় 4, রাজবাড়িতে 1 জন ও নওগাঁয় 1 জন নিহত হয়েছেন। গত 2 বছরে আনসার বাহিনীর নিয়োগে আমূল পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বৃহস্পতিবার সকালে গাজীপুরের শফিপুর আনসার একাডেমিতে 28তম আনসার ব্যাটালিয়নের সিপাহী নিয়োগের পরীক্ষা সরেজমিনে পরিদর্শন করেন তিনি। পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 2025 সালে রাষ্ট্রকে জিম্মি করার চেষ্টা করা 4000 মানুষের রাজনৈতিক পরিচয় ছিল, তাদের আর কখনোই বাহিনীতে ফিরিয়ে আনা হবে না। পরে সেখানে তিনি সাভারে গিয়ে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিভাগীয় কার্যালয় উদ্বোধন করেন। এ সময় সাংবাদিকদের তিনি জানান, নিয়ম ও স্বচ্ছতার ভিত্তিতে আনসার বাহিনীতে নিয়োগ দেওয়া হচ্ছে। সংস্কারের যে প্রক্রিয়া চলতেছে, ট্রেনিং হলে ইট উইল বি ডান ইনশাআল্লাহ। আর নতুন ব্লাড লাগবে, নতুন ব্লাড আমরা ওই যে এলাকা ওয়াইজ নতুন ব্লাড ঢুকে গেলে দে আর ডুইং গুড। ওই যে একটা মানবিক আনসার দেখছেন, অঙ্গীভূত আনসার, সে সবাইকে খাবার বিতরণ করতেছে। এরা দিস গাইজ আর কামিং আপ মোর অ্যান্ড মোর ডে বাই ডে। এই ধরনের আনসার আমরা চাই। ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 10 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার ধনঞ্জনপুর গ্রামে জাহিদ বিশ্বাস ও শাহাবুর রহমানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে সকালে 2 পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন 10 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফরিদপুরে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় এক আসামির 7 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক শামিমা পারভিন আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি হাকিম বিশ্বাস এজলাসে উপস্থিত ছিলেন। 2018 সালের 2 আগস্ট মধুখালীতে 6 বছর বয়সের শিশুকে প্রতিবেশী হাকিম বিশ্বাস ধর্ষণের চেষ্টা করে। সময় চিৎকার করলে স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে। পরদিন এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মধুখালী থানায় হাকিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সাভারের 2টি এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে আলাদা 2টি মামলা হয়েছে।
সাভার মডেল থানা পুলিশ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। এর মধ্যে 11 আগস্ট দক্ষিণ শ্যামপুরে 5টি বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনায় জেএমবির 5 সদস্যের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 7 জনকে আসামি করে প্রথম মামলা হয়। অন্যদিকে 12 আগস্ট সাদাপুর এলাকার প্রেসার কুকার সদৃশ্য বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় অজ্ঞাত 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে শীঘ্রই আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সাভারে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে 5 জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে উপজেলার সিআরপি এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন কয়েকজন যুবক। এ সময় তাদেরকে আটক করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে 2 জনকে 6 মাস করেও 3 জনকে 15 দিন করে কারাদণ্ডের আদেশ দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। ঝিনাইদহে নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদন ও বাসি পচা মিষ্টি বিক্রির জন্য মজুত রাখার অপরাধে একটি প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বাঘাট মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বাসি পচা মিষ্টি মজুত রাখার অপরাধে 1 লাখ টাকা জরিমানা করা হয়। ডিবিসি নিউজের রাঙ্গামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল আল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সংবাদকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। এ সময় বক্তারা বলেন, 24 পরবর্তী বাংলাদেশে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া প্রকাশ্য দিবালোকে কাউকে তুলে নিয়ে যাওয়া মোটেও গ্রহণযোগ্য নয়। এটি স্বাধীনতা ও সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের উপর প্রত্যক্ষ আঘাত। দেখছেন বাংলার সময়। গত 1.5 মাসের টানা বৃষ্টিতে ফলন বিপর্যয়ের মুখে পড়েছে দেশের বৃহত্তম সবজি উৎপাদনকারী জেলা যশোর। পটল, বেগুন, লাউ, পুঁইশাক সহ গ্রীষ্মকালীন সবজি ক্ষেতের প্রায় 90% নষ্ট হয়ে গেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে আগাম শীতকালীন সবজির চারা। এতে দিশেহারা অবস্থায় অঞ্চলের চাষিদের। আর এ নিয়ে কৃষি বিভাগ বলছে, চাষিদের পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ মাঠ জুড়ে ফসলের ক্ষেতগুলোতে কেবল ক্ষতচিহ্ন, পচে নষ্ট হয়ে গেছে মাইলকে মাইল জমির সবজি। পটল, বেগুন, লাউ কিংবা বরবটি বাদ পড়েনি কোনোটি। টানা 1.5 মাসের অতিবৃষ্টি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে যশোরের কৃষকদের জন্য। ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার অধিকাংশ সবজির জমি। কৃষকদের দাবি, পচে গেছে মাঠে থাকা গ্রীষ্মকালীন সবজির 90%। প্রভাব পড়েছে আগাম শীতকালীন সবজি চাষাবাদেও। এতে করে কেবল কৃষকই ক্ষতির মুখে পড়ছেন না, বাজারে সবজি সরবরাহ কমে চড়া দামের আশঙ্কা তৈরি হচ্ছে। প্রচুর বৃষ্টির ফলে সবজি নষ্ট হয়ে গেছে। পটল আমি লাগাইছি, তাই 1 বিঘে তা 30-32 হাজার টাকা খরচ, তখন 1 টাকা নেব। আমাদের সব তো মার খেয়ে গেছে, আমরা মাজা ভেঙে গেছে, আমরা কিভাবে করব? এর প্রভাবটা আগামীতে পড়বে এবং প্রচুর দাম হবে আর কি সবজির। তবে কৃষি বিভাগ বলছে, ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই কম। চাষিদের পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যেটুকু ক্ষতি হয়েছে আমরা চেষ্টা করব কৃষকদের পরামর্শের মাধ্যমে এবং বিভিন্নভাবে ট্রেনিং প্রশিক্ষণ দিয়ে যেভাবে আমরা পুষিয়ে নেওয়ার চেষ্টা করব। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবছর 12,550 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজি চাষাবাদ করা হয়েছে। এছাড়া 9,197 হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, যশোর। দেখছেন বাংলার সময়। সীমান্ত নিরাপত্তা বাড়াতে পঞ্চগড় সদরের মধুপাড়া সীমান্ত এলাকায় 56 বিজিবি ব্যাটালিয়নের নতুন ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। সকালে বিজিবির উত্তর পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল AMM নাসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ক্যাম্পের উদ্বোধন করেন। পরে বিজিবির রিজিয়ন কমান্ডার রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বিওপির নাম ফলক উন্মোচন করেন। পরে ক্যাম্প চত্বরে গাছের চারা রোপণ করে সীমান্ত সুরক্ষায় দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। সময় বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া
নীলফামারী 56 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ সহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়ির আশুগঞ্জে ভারত বাংলাদেশ মৈত্রী স্তম্ভ পার্কের উদ্বোধন করা হয়েছে। দুপুরে পার্কটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাইদ। জনসাধারণের জন্য পার্কটিতে প্রবেশ মূল্য ধরা হয়েছে জনপ্রতি 20 টাকা। ঢাকা সিলেট মহাসড়কের পাশে এই পার্কটি নির্মাণের পর অনেক দিন পড়েছিল। ৭১-এর মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্র বাহিনীর স্মরণে ৭২ কোটি টাকা ব্যয়ে 3 একর জায়গার উপর পার্কটি নির্মাণ করা হয়েছে বলে জানায় জেলা প্রশাসক। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। সব জল্পনা কল্পনার অবসান। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব সহ দলের সব পদ থেকে পদত্যাগ, উচ্ছ্বসিত ঠাকুরগাঁওবাসী। বিদ্যুৎ বিভ্রাটে বন্ধ কারখানার উৎপাদন, জমিতে সেচ দিতে না পেরে কৃষকের মাথায় হাত। গ্যাস সংকটে বিপাকে পরিবহন শ্রমিকরা, বাসাবাড়িতেও জ্বলছে না চুলা। এবং রংপুরে গ্যারেজ থেকে মালিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, অর্থ লুট করতেই পরিকল্পিত হত্যা অভিযোগ স্বজনদের। সিলেটে ট্রিপল মার্ডারে ব্যবহৃত ছুরি উদ্ধার, হয়নি কোনো মামলা। এই ছিল বাংলার সময়ের এখনকার আয়োজন। এরপর দেখবেন সন্ধ্যার সময়, সঙ্গে থাকবেন সহকর্মী সাইফুল রুদ্র। ধ্রুব, ধন্যবাদ আপনাকে। সন্ধ্যা সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।